এটিএস গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, সায়েন্সের আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে একটি ডিটেলস ভিডিও শেয়ার করেছিলাম এটিএস গাইড চ্যানেলে। তো আজ আবার বাস্তুতন্ত্রের ওপরে কিছু এমসিকিউ নিয়ে চলে এসেছি। তো মোটামুটি বাস্তুতন্ত্রের ওপর 50টা মতন এমসিকিউ করবো আমরা। তার মধ্যে দেখা যাক আজ কতগুলো করা যায়। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে, ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? তো তোমাদের এখানে কিন্তু বায়োলিঙ্গুয়াল করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের ইংলিশটা বুঝতেও কোনো প্রবলেম না হয়। কারণ এটা মেনলি তোমাদেরকে আপার প্রাইমারি বা সিটের যারা দিচ্ছ তাদের প্রত্যেকেরই তো কাজে লাগবে। তো সেই জন্য তোমাদেরকে এখানে বাইলিঙ্গুয়াল দেওয়া হয়েছে। তো যারা সিটেট বলো বা বাইরের যে কোনো রাজ্যের অন্য রাজ্যের টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও ভিডিওটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারো। ঠিক আছে, চলো। তো ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করেন? তো তোমাদের যে ডিটেলস ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু প্রথমেই এই কে কোন বিজ্ঞানী কী বলেন, কে প্রথম প্রবর্তন করেন, সবই সেখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছিল। তো তোমরা কিন্তু আগে এমসিকিউ সলভ করার আগে সেই ডিটেলস ক্লাসটি দেখে আসতে পারো। ঠিক আছে, তো দেখো, ইকোসিস্টেম শব্দটি প্রথম প্রবর্তন করেন এজি ট্যান্সলে। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, নিচের কোনটি বাস্তুতন্ত্রের একটি অজৈব উপাদান? কী কী আছে? ব্যাকটেরিয়া, উদ্ভিদ, হিউমাস আর ছত্রাক। তো এগুলির মধ্যে অজৈব উপাদান কোনটি? না, হিউমাস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রের সমষ্টিকে কি বলে? বাস্তুতন্ত্রের যে সমষ্টি, ঠিক আছে, ইকোসিস্টেমের সমষ্টিকে বলা হয় কি না? বায়োম। এটা অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, কোন বাস্তুতন্ত্রকে পৃথিবীর ফুসফুস বলা হয়? কি হবে এখানে? ফার্স্ট অপশান দেওয়া আছে তৃণভূমি, তারপর আমাজন রেইন ফরেস্ট, সিতে দেওয়া আছে তুন্দ্রা, ডিতে দেওয়া আছে সাহারা মরুভূমি। তো এখানে পৃথিবীর ফুসফুস বলতে যেখান থেকে আমরা সব থেকে বেশি কি অক্সিজেন পেয়ে থাকি, তার মানে কি সবুজ কোনো বনভূমি এরকম টাইপের কিছু হবে। তো সেটা অবশ্যই এখানে হবে অ্যামাজন রেইন ফরেস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সবুজ উদ্ভিদরা কি নামে পরিচিত? তো সবুজ উদ্ভিদরা আমরা জানি যে প্রোডিউসার হয় বা উৎপাদক হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রে খাওয়ার এবং খাওয়ার হওয়ার ক্রমকে কি বলে? এখানে একটু একসাথে হয়ে গেছে, খাওয়ার এবং খাওয়ার হওয়ার ক্রমকে কি বলে? ঠিক আছে, তো এটাকে কি বলবো? ফুড চেইন। ঠিক আছে, ফুড চক্র নয়, ফুড জালও নয়, ফুড চেইন বলা হয়, মানে খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলো, নিচের কোনটি প্রাথমিক খাদক? দেখো এখানে কতগুলি অপশান দেওয়া রয়েছে, বলছে কোনটি প্রাথমিক খাদক? সিংহ না, সিংহ তো প্রাথমিক খাদক না। সিংহ কি? সিংহ হচ্ছে গৌণ খাদক। ঠিক আছে, বা তৃতীয় শ্রেণীর খাদক। খরগোশও হবে না। খরগোশ কি হবে? প্রাথমিক খাদক, হ্যাঁ, প্রাথমিক খাদক হলো খরগোশই হবে। ঠিক আছে, এখানে তাহলে অ্যান্সার হবে বি। তারপর দেখো, তারপরে কোশ্চেন আছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা। তো শক্তির প্রবাহ কিন্তু সর্বদা একমুখীই হয়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, খুব একটি ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন,
শক্তির স্থানান্তরে 10% সূত্রটি কে দিয়েছিলেন? এই যে শক্তি যে এক প্রাথমিক খাদক বা খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদকে যাচ্ছে, তারপরে দ্বিতীয় শ্রেণীর খাদক থেকে তৃতীয় শ্রেণীর খাদকে যাচ্ছে, ফার্স্ট কি ছিল উৎপাদক, সে এই যে শক্তিটা এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে তার যে স্থানান্তর হচ্ছে, যে 10% একটা সূত্র ছিল, ঠিক আছে, সেটি কে দিয়েছিলেন? 10% ল অফ এনার্জি। তো এটা মনে রাখবে, এটা দিয়েছিলেন লিন্ডেম্যান, ঠিক আছে। আর টেনসলে তো টেনসলে আমরা প্রথমেই পড়েছিলাম কি করেছিলেন না, ইকোসিস্টেম যে শব্দটি সেটা প্রথম প্রবর্তন করেছিলেন টেনসলে, তাই তো। তারপরে কোশ্চেন, সমস্ত বাস্তুতন্ত্রের শক্তির পরম উৎস কি? তো শক্তির পরম উৎস অবশ্যই কি? সূর্য, সান, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যে প্রাণীরা উদ্ভিদ এবং প্রাণী উভয়ই খায় তাদের কি বলে? যারা উদ্ভিদকেও খাদ্য হিসাবে গ্রহণ করে আবার প্রাণীকেও খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে অবশ্যই সর্বভুক বলা হবে, ঠিক আছে, বা অমনিভোরস, যেটা মানুষ সব কিছুই খেয়ে থাকে। তারপরে নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি কৃত্রিম বাস্তুতন্ত্র? বন তো হচ্ছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র, এমনি হয়, হ্রদও তাই, পুকুরও তাই। তাহলে অপশান কোনটা আছে? অপশান সি, শস্যক্ষেত্র। মানুষ কি নিজের খাদ্যের উৎপাদনের জন্য, খাদ্য তৈরির জন্য শস্যক্ষেত্র বানায়, যেখানে সে চাষবাস করে, খাদ্য খেয়ে যেখান থেকে সে ফসল পেয়ে থাকে, তাই তো। এটা কি? মনুষ্য সৃষ্ট, কৃত্রিম বাস্তুতন্ত্র যেটা মানুষ নিজের সুবিধার্থে তৈরি করে থাকে, নিজেই করে থাকে তৈরি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া এবং ছত্রাক হলো কি হবে? এটা ছত্রাক এবং ব্যাকটেরিয়া কি হবে এখানে? ডিকম্পোজার, বিয়োজকের কাজ করে, ঠিক আছে। নেক্সট দেখো, শক্তির পিরামিড সর্বদা, শক্তির যে পিরামিড হয়, যেটা শক্তি কি সবসময় একমুখী, একভাবেই যায়, তো সেই যে শক্তির পিরামিডটা কি হবে? সবসময় আপরাইট, সোজা, ঠিক আছে, একমুখী। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? তো এর মধ্যে অনেকগুলি অপশান দেওয়া আছে, বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি, না এর মধ্যে হবে বনজ বাস্তুতন্ত্র, তৃণভূমি বাস্তুতন্ত্র, না সামুদ্রিক বাস্তুতন্ত্র, না মরুভূমির বাস্তুতন্ত্র। তো আমরা জানি যে সমুদ্র অনেকটা জায়গা জুড়েই আছে, তাহলে সব থেকে বেশি এর মধ্যে কোনটি হবে? মেরিন ইকোসিস্টেম বা সামুদ্রিক বাস্তুতন্ত্র, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা না এটা বলা সত্যিই কঠিন। তো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এখানে। তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে এই পিডিএফটা তৈরি করা হয়েছে, তো খুবই ভালো করে তৈরি করা হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্যারের যে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করবে, উনি তোমাদেরকে পিডিএফগুলো দেবে, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, উনি টেলিগ্রাফেরও লিঙ্কটা দিয়ে দেবেন সেখানে। তো তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। আর যারা সিটেট বলো বা যে কোনো টাইপের টিচিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তাই এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট। প্লাস যারা গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ, তারাও কিন্তু এই সায়েন্সের এই ভিডিওগুলো দেখতে পারো, তারাও আশা করি উপকৃত হবে। আর একটা কথা, যে আমাদের এই চ্যানেলটা কিন্তু নতুন হলেও তোমাদের ভালোবাসার জন্য কিন্তু সত্যিই এগিয়ে যাচ্ছে। জানি নতুন, কিন্তু আমরা কিন্তু যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে পিডিএফের মাধ্যমে যতটা পারছি ততটা ভালোভাবে পড়ানোর চেষ্টা করছি। তো তোমরা আমাদের পাশে থাকো, তাহলে খুবই ভালো হয়।
তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, নিজেরাও করো, আবার তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো, তারাও যাতে সাবস্ক্রাইব করে। ঠিক আছে, তো চলো আবার পড়া শুরু করা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, পরস্পর সংযুক্ত খাদ্য শৃঙ্খল গঠন করে একটি। এই যে খাদ্য শৃঙ্খল আবার পরস্পর কি করছে, যুক্ত হয়ে কি গঠন করে সেটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, খাদ্য শৃঙ্খলগুলো কি পরস্পর যুক্ত হয়ে তৈরি করে কি খাদ্য জাল বা ফুড ওয়েব। ঠিক আছে, তাহলে কি পেলাম, একটু আগে পেয়েছিলাম যে এই যে বাস্তুতন্ত্রে খাবার খাচ্ছে বা নিজেরা অন্যের খাবার হচ্ছে, সেটার কি ক্রমকে কি বলছে না খাদ্য শৃঙ্খল। এই আবার খাদ্য শৃঙ্খলগুলো একসাথে যুক্ত হয়ে পরস্পর সংযুক্ত হয়ে কি তৈরি হচ্ছে না খাদ্য জাল। ঠিক আছে, তারপরে নেক্সট কোয়েশ্চেন, বাস্তুতন্ত্রে কোন উপাদানটি পুনরায় চক্রাকারে আবর্তিত হয়। তাহলে এখানে কোনটি হবে, পুনরায় আবর্তিত হচ্ছে। ঠিক আছে, এটা হবে নিউট্রিয়েন্টস বা পুষ্টি। দেখবে পুষ্টি কী হচ্ছে, যে উৎপাদক সে ঘাস খাচ্ছে, মানে পাতা বা উদ্ভিদ থেকে, উদ্ভিদ হচ্ছে একটা পুষ্টি সে হচ্ছে যে সে হলো উৎপাদক, সে কি তার থেকে কি করছে, যে প্রাথমিক খাদক সে পুষ্টি সংগ্রহ করছে, তার থেকে আস্তে আস্তে দ্বিতীয় খাদক থেকে তৃতীয় খাদকে যাচ্ছে। এবার তারা যখন মরে যাচ্ছে বা মৃত, তাদের সেই পচা গলা দেহ আবার কিন্তু মাটিতেই মিশে যাচ্ছে, সেখানে গিয়ে সেই মাটিতেই পচা গলা মিশে আবার কিন্তু সেখান থেকে উদ্ভিদ যেটা হচ্ছে উৎপাদক যেটা গ্রহণ করছে, সেটা সেখানেই আবার পুষ্টি যাচ্ছে, তাই তো। তাহলে এই পুষ্টিটা কিন্তু চক্রাকারের মাধ্যমে আবর্তিত হচ্ছে। ঠিক আছে, তারপর নেক্সট, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়। তাহলে দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় না ইকোটাইপ, ইকোটোন। এটা হচ্ছে ইকোমোন হবে না, এটা হবে ইকোটোন। ঠিক আছে, টোন, ইকোটোন, ইংলিশটা ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে ইকোটোন। দুটি বাস্তুতন্ত্র বা দুটো ইকোসিস্টেমের মাঝখানের অংশকে কি বলা হয় না ইকোটোন। নেক্সট কোয়েশ্চেন, শকুন এবং কাক কিসের উদাহরণ। এরা হচ্ছে কি, শকুন কাক এরা কি করে ময়লা আবর্জনা খায়, তার মানে আবর্জনা ভুক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, জৈব উপাদানের অন্তর্ভুক্ত হলো। ফার্স্ট আছে উৎপাদক, খাদক, বিয়োজক। তাহলে প্রত্যেকটাই তো জৈব উপাদান, তাই তো, তাহলে এখানে হবে অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন আছে, ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন। তো ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে না রাইটার। ঠিক আছে, অ্যান্সার হবে রাইটার। তো ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে, আমরা দেখেছি না টেনসলে, এজি টেনসলে। আর ইকোসিস্টেমটা প্রথম ব্যবহার করেন এজি টেনসলে। আর ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কি দেখলাম এক্ষুনি, রাইটার। ঠিক আছে, ফাইটোপ্ল্যাঙ্কটন কোথায় পাওয়া যায়। ফাইটোপ্ল্যাঙ্কটন কোথায় পাওয়া যায় না অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, মানে জলজ বাস্তুতন্ত্রে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সেকেন্ডারি কনজিউমার। মানে নিচের কোনটি গৌণ খাদক। কোনটি হবে এখানে, এখানে যে অপশানগুলো আছে দেখো, ঘাস ফড়িং এটা তো গৌণ খাদক না, প্রাথমিক খাদক। ব্যাং, গরু, হাতি। ঠিক আছে, তাহলে গৌণ খাদক হবে এখানে ব্যাং। এরা কি করে, এরা হচ্ছে ফড়িং বা মানে ঘাস ফড়িং এগুলো খায়, প্রাথমিক খাদককে হচ্ছে খাদ্য হিসাবে গ্রহণ করে। আর ঘাস ফড়িং তো হচ্ছে প্রাথমিক খাদক, এরা ঘাস টাস খেয়ে থাকে, আর যে কোনো ধরনের ইনসেক্ট সেগুলো কি ব্যাং খেয়ে থাকে, তাই হচ্ছে এরা সেকেন্ডারি কনজিউমার বা গৌণ খাদক।
তারপরে নেক্সট আছে কি, একটি খাদ্য শৃঙ্খলে মানুষের অবস্থান কোথায়? কেবল উৎপাদক, কেবল প্রাথমিক খাদক, প্রাথমিক ও গৌণ খাদক উভয়, আর বিয়োজক। তাহলে এখানে অপশান হবে সি, মানে দুটোই, প্রাথমিক এবং গৌণ খাদক। তাই তো এরা উদ্ভিদকেও খেয়ে থাকে, মানুষকে উদ্ভিদকেও খাদ্য হিসাবে গ্রহণ করে, আবার যারা প্রাথমিক খাদক তাদেরকেও খাদ্য হিসাবে গ্রহণ করে। তাহলে এখানে হবে প্রাথমিক ও গৌণ খাদক। তারপরে কোশ্চেন কি আছে, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ মেনে চলে। তাহলে শক্তি তো অবিনশ্বর, একদিকেই বইতে থাকে, তাই তো শক্তি একমুখী হয়ে থাকে। তাহলে সেটা কি, কোন কোন এখানে যে সূত্রগুলো রয়েছে কোন সূত্রকে মেনে চলে না, লজ অফ থার্মোডাইনামিক্স, মানে তাপগতিবিদ্যার সূত্র। ঠিক আছে, লজ অফ থার্মোডাইনামিক্স। নেক্সট কোয়েশ্চেন, কোন বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য সব থেকে বেশি? তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখতে হবে। ফার্স্ট আছে তুন্দ্রা, সেকেন্ড আছে ক্রান্তীয় রেইন ফরেস্ট, থার্ড মরুভূমি, তারপর হচ্ছে নাতিশীতোষ্ণ বন। তো এই কটা অপশানের মধ্যে এখানে সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায় ক্রান্তীয় রেইন ফরেস্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দেখো কি আছে, হোয়াট ইজ নিশ? নিশ কি? নিশ হচ্ছে কি না, কি আছে প্রথমে, একটি জায়গা যেখানে জীব বাস করে। তারপর আছে একটি জীবের কার্যকারী ভূমিকা। তারপরে এক ধরনের বাস্তুতন্ত্র, দ্বিতীয় আছে উদ্ভিদের একটি দল। তাহলে মনে রাখবে এটি কিন্তু একদম একটি নিউ কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। নিশ হচ্ছে কি একটি জীবের কার্যকারী ভূমিকা, মানে নিশ হচ্ছে কোনো একটা জীব ধরো একটা ইকোসিস্টেমে বসবাস করছে, তাহলে তার যে কার্যকারী ভূমিকা, মানে সে যে পরিবেশের সাথে মানিয়ে নিয়ে চলছে, তার খাদ্য উৎপাদন করছে, সে সব কিছুকে রোল, তার যে কার্যকারী যে রোল, ফাংশনাল যে রোল, সেটাই হচ্ছে নিশ। ঠিক আছে, তাহলে অপশান হচ্ছে বি হবে অ্যান্সার। তারপরে কোশ্চেন আছে, একটি বাস্তুতন্ত্রের জৈব পদার্থ উৎপাদনের হারকে কি বলা হয়? জৈব পদার্থ উৎপাদনের হারকে বলা হয় কি, বিয়োজন, উৎপাদনশীলতা, শ্বসন, না বায়োমাস? তো জৈব পদার্থ উৎপাদনের হারকে বলা হয় উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, সালোক সংশ্লেষের সময় উৎপাদকরা কোন গ্যাস ব্যবহার করে? তো সালোক সংশ্লেষের সময় উৎপাদকরা কোন গ্যাস ব্যবহার করে না, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে কোয়েশ্চেন, তাহলে অ্যান্সার হবে সি। তারপর রয়েছে দেখো, ইকোলজি হলো কাদের মধ্যে সম্পর্কের অধ্যয়ন? তাহলে ইকোলজি কিন্তু অবশ্যই জীব ও পরিবেশ, মানে জীব পরিবেশের মধ্যে কিভাবে বসবাস করছে, একে অপরের সাথে সাহায্য করে, সেই যে সম্পর্ক, তার সম্পর্কে অধ্যয়ন করাই হচ্ছে কি না ইকোলজি। ঠিক আছে, তাহলে অপশান হবে এ। তারপর কোশ্চেন আছে দেখো, হোয়াট হ্যাপেন্স টু এনার্জি অ্যাজ ইট মুভস আপ দ্য ফুড চেইন? তার মানে খাদ্য শৃঙ্খলে উপরের দিকে যাওয়ার সময় শক্তির কি ঘটে, বৃদ্ধি ঘটে না একই থাকে, এগুলো জিজ্ঞাসা করেছে। তাহলে খাদ্য শৃঙ্খলে যত উপরের দিকে যাচ্ছি তত শক্তির কি হচ্ছে, কি হবে, বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই থাকে, না শূন্য হয়ে যায়? তাহলে যত উপরের দিকে যাবে খাদ্য শৃঙ্খলের উপরের দিকে তত কি হবে, শক্তি হ্রাস পেতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। নেক্সট দেখো, একটি খাদ্য শৃঙ্খল শুরু হয়, তো খাদ্য শৃঙ্খল একদম শুরু হয় কি না, সালোক সংশ্লেষ দিয়ে। উদ্ভিদ সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে, তো সেই সালোক সংশ্লেষ দিয়েই প্রথম খাদ্য শৃঙ্খল শুরু হয়। নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক? তৃতীয় স্তরের খাদক, এর মধ্যে কী কী অপশান আছে? ফার্স্ট আছে খরগোশ, সাপ, ঘাস, বাজ পাখি। তৃতীয় স্তরের
খাদক হচ্ছে এর মধ্যে হলো ঈগল, বাজ পাখি, ঠিক আছে। ঘাস তো নাই, ঘাস হচ্ছে উৎপাদক, সাপ, খরগোশ এগুলো সব প্রথম স্তরের খাদক, ঠিক আছে। সরি, সাপ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, আর প্রথম স্তরের খাদক হচ্ছে খরগোশ, আর বাজ পাখি এটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তারপরে কোশ্চেন, একটি জীবের ভৌত পরিবেশকে বলা হয়, ভৌত পরিবেশকে কি বলা হয় না আবাসস্থল বা হ্যাবিটেট। দেখবা বাসস্থল নিয়ে আমি একটি পিডিএফ বা একটি ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম একদম বাস্তুতন্ত্রের আগেই। বাসস্থান নিয়েও একটা ভিডিও দেওয়া হয়েছিল। বাসস্থান নিয়ে এখনও এমসিকিউ তোমাদেরকে দিইনি, এর পরের ভিডিওতে তোমরা বাসস্থান নিয়ে একটি এমসিকিউ পেয়ে যাবে, এমসিকিউ সিরিজ পেয়ে যাবে, ঠিক আছে। সেখানেও 50টা মতন কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। চলো নেক্সট, লাইকেন কিসের উদাহরণ? লাইকেন্স আর অ্যান এক্সাম্পল অফ। লাইকেন কিসের উদাহরণ না মিথজীবী, মিথজীবী তার মানে লাইকেন হচ্ছে এক ধরনের মিথজীবী, ঠিক আছে, জীব। তারপর আছে তৃণভূমিতে সংখ্যার পিরামিড হলো। তো সংখ্যার পিরামিড কি ধরনের না সবসময় হবে আপরাইট, সোজা। যে কোনো খাদ্য পিরামিড সেগুলো কি না সোজা। নেক্সট, প্রবাহী জলজ বাস্তুতন্ত্রের উদাহরণ কোনটি? পুকুর, হ্রদ, নদী না জলাভূমি? তো পুকুর, হ্রদ, জলাভূমি এগুলো তো প্রবাহী নয়, তো এখানে কোনটি হবে? নদী বা রিভার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বাস্তুতন্ত্রের চালিকা শক্তি হলো, বাস্তুতন্ত্রের চালিকা শক্তি হবে সৌরশক্তি বা সোলার এনার্জি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেট্রিটিভোর, বা বলছে মানে নিচের কোনটি ডেট্রিটিভোর? ডেট্রিটিভোর মানে কি না বর্জ্যরূপ, মানে নোংরা আবর্জনা এগুলো যারা খাদ্য হিসাবে গ্রহণ করে, ঠিক আছে, মানে সেগুলো খায় যারা। তো এর মধ্যে কোনটি? এর মধ্যে হবে কেঁচু। নেক্সট কোয়েশ্চেন, গ্লোবাল ওয়ার্মিং প্রাথমিকভাবে কোন চক্রকে প্রভাবিত করে? তো গ্লোবাল ওয়ার্মিং প্রাথমিকভাবে কোন চক্রকে প্রভাবিত করে না কার্বন চক্র, ঠিক আছে। দেখো কত সুন্দর সুন্দর কোয়েশ্চেন এখানে দেওয়া রয়েছে, মানে যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে তারাও কিন্তু এই চ্যানেলটিকে ফলো করতে পারো, এই ভিডিওকে দেখতে পারো, তারাও কিন্তু সত্যিই উপকৃত হবে। দেখো তারপরে কোয়েশ্চেন আছে অম্লবৃষ্টির কারণ। তো অম্লবৃষ্টির কারণ কি? CO2, SO2, NO, CH4O3, CFCS। এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে অম্লবৃষ্টির কারণ হলো SO2, ঠিক আছে, মানে সালফার ডাইঅক্সাইড, এগুলোই হয়। তারপরে কি আছে মিনামাটা রোগ কোন দূষণের কারণ? দেখো তার আগে একটা জিনিস বলে রাখি, যে এই যে অম্লবৃষ্টি বলছি, তো অম্লবৃষ্টিটা কি? অম্লবৃষ্টি হচ্ছে এই যে SO2 কি করছে? জলের সাথে বিক্রিয়া করছে, জলের কি H2O, তাই তো, এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে না H2SO4, সালফিউরিক ডাইঅক্সাইড। তো সরি সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, SO2 প্লাস H2O কী হয় না H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তো এই যে এটা কি একটা অ্যাসিড? অ্যাসিড কি যদি বৃষ্টির মাধ্যমে ভূমিতে পতিত হয় তাহলে কি অ্যাসিড পতিত হচ্ছে, তার মানে সেটা খুব খারাপ জিনিস। তো এই অম্লবৃষ্টি কিন্তু খুবই খারাপ জিনিস, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন দেখো, মিনামাটা রোগ কোন দূষণের কারণে হয়? তো মিনামাটা রোগ এখানে কি আছে? সীসার, এই সীসার ফলে কিন্তু কি হয় না হৃদরোগ হতে পারে, কিডনির রোগ হতে পারে, ঠিক আছে,
তারপরে অপশানে কী আছে, মার্কিউরি বা পারদ। তো মিনামাটা রোগ হয়ে থাকে কি, পারদ বা মার্কিউরি দূষণের ফলে। তারপরে নেক্সট রয়েছে দেখো ক্যাডমিয়াম, এটাও খুব ইম্পর্টেন্ট। ক্যাডমিয়ামের ফলে কি হয় না, ইটাই রোগ, ঠিক আছে, ইটাই। আর্সেনিক, তারপরে অপশান রয়েছে দেখো আর্সেনিক। তা আর্সেনিকের আর্সেনিক দূষণের ফলে কী রোগ হয় না, আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হতে পারে, ঠিক আছে, ব্ল্যাক ফুট ডিজিজ, মানে ব্ল্যাক ফুট রোগ হতে পারে, ঠিক আছে। পায়ে কালো কালো ছোপ ধরনের এগুলো দেখা যেতে পারে পায়ে হাতে, ঠিক আছে। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে না, 5th জুন, ঠিক আছে। তারপরে কোশ্চেন, খাদ্য শৃঙ্খলে বিষাক্ত রাসায়নিক জমা হওয়ার প্রক্রিয়াটি হলো, বিষাক্ত যে রাসায়নিক পদার্থ জমা হওয়ার প্রক্রিয়াটি কি, এখানে ফার্স্ট আছে ইউট্রোফিকেশন কী জিনিস, এটা দেখবে পরে আরেকটা কোশ্চেন আছে, সেখানে পড়িয়ে দেবো, সেখানে জেনে যাবে। তো তারপরে আছে বায়োম্যাগনিফিকেশনটা হলো এই যে বিষাক্ত যে খাদ্য শৃঙ্খলে যে বিষাক্ত পদার্থগুলো জমা হচ্ছে সেগুলো হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, ঠিক আছে। আর সালোক সংশ্লেষণ, নাইট্রিফিকেশন, এগুলো তো আমরা জানি। সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন মাধ্যমে উদ্ভিদ নাইট্রোজেনকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন করে, ঠিক আছে, এইভাবে। তাহলে তারপরে কোশ্চেন কি আছে, মহাসাগরের প্রাথমিক উৎপাদক কোনটি, এখানে মাছ মহাসাগরে না, এটা হবে না। তারপর হচ্ছে মহাসাগর হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে মহাসাগরে প্রাথমিক উৎপাদক, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হিউমাস কি জিনিস না, যেটা হচ্ছে মাটিতে পচে যাওয়া জৈব পদার্থ, মানে যেগুলো যে কোনো প্রাণী দেহ বলো উদ্ভিদ দেহ, যেগুলো মানে মরে যাওয়ার পরে তাদের দেহ পচে গলে সেই মাটিতে মিশে যায়, সেটাই হচ্ছে হিউমাস, ঠিক আছে, জৈব পদার্থ। তাহলে অপশান কোনটা হবে, সি। দ্য লার্জেস্ট রিজার্ভার অফ নাইট্রোজেন অন আর্থ ইজ, পৃথিবীতে নাইট্রোজেনের বৃহত্তম ভাণ্ডার হলো কোনটি, মহাসাগর, বায়ুমণ্ডল, শিলা না উদ্ভিদ। তাহলে নাইট্রোজেনের বৃহত্তম ভাণ্ডার কোনটি না, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত হয়, নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে কত না, বায়ুমণ্ডলের সব থেকে বেশি কত, 78% অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। নেক্সট, ইউট্রোফিকেশন কিসের দিকে পরিচালিত করে, তো একটু আগে বলেছিলাম যে ইউট্রোফিকেশন কথাটি তোমাদের আসবে, তখন বুঝিয়ে দেবো। দেখো এখানে ইউট্রোফিকেশন হচ্ছে এমন একটা পরিস্থিতি, এটা মানে জলে দেখা যায়, মেনলি জলের মধ্যে। তো সেখানে কি হয় না, তো মানে সেখানে কি হয় না, অক্সিজেনের পরিমাণ হ্রাস ঘটে, মানে মানে যে কোনো ধরো সার জাতীয় যেগুলো আমরা জলে, ধরো মাছের বৃদ্ধির জন্য কি করে এখন সার দিয়ে থাকে, তাই না, মাছ যাতে তাড়াতাড়ি বাড়ে। তো এইগুলো যদি পরিমাণ বেশি হয়ে যায় তখন কি হয়, নাইট্রোজেনের ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে কি হয়, জলজ উদ্ভিদগুলো বাড়তে থাকে, জলজ উদ্ভিদরা তখন ওই জলজ যে শৈবাল আছে, উদ্ভিদ আছে, এরা কি করে, ওই যে মানে নাইট্রোজেনের আর ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কী হয় না, অক্সিজেনের ঘাটতি ঘটতে থাকে। তারা কি অক্সিজেনকে ব্যবহার করে, এই যে অক্সিজেনের ব্যবহার মানে এই অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় কেন, ধরো মানে এই যে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে কী হয় না, উদ্ভিদ জলজ শৈবাল বা উদ্ভিদ কি বৃদ্ধি পায়।
তার ফলে কী হয়, তারা এত পরিমাণে বেড়ে যায় যে যে অক্সিজেন বাইরে থেকে আর ওই জলের মধ্যে প্রবেশ করতে পারে না। ফলে কী হয়, জলে অক্সিজেনের পরিমাণ হ্রাস পেয়ে যায়। যার ফলে কী হয়, ওই যে জলজ উদ্ভিদগুলি, সেগুলো কী হয়, জলজ প্রাণীগুলি মানে মারা যেতে থাকে, ঠিক আছে? তো এই যে অবস্থাটা, এটা কিন্তু নাইট্রিফিকেশন, মানে এই যে অক্সিজেনের যে হ্রাস ঘটে, এটাই হচ্ছে না ইউট্রোফিকেশন, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি, ডিক্রিজ ইন অক্সিজেন। বা এখানে অপশানে কিন্তু এটাও থাকতে পারতো যে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, একটি বাস্তুতন্ত্রের তৃণভোজীরা প্রতিনিধিত্ব করে। তৃণভোজীরা কি প্রতিনিধিত্ব করে? এটা হবে T2 লেভেল বা T2 স্তর, ঠিক আছে? একদম লাস্ট কোশ্চেনে চলে এসেছি। তো তার আগে বলে নিই, দেখো আজ তো বাস্তুতন্ত্রের 50টা মতো কোশ্চেন তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। পরের দিন বাসস্থানের আরও এমসিকিউ নিয়ে চলে আসবো। তার আগে কিন্তু তোমরা প্রত্যেকে যারা নতুন, তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরও ভালো ভালো তোমরা ভিডিও পেতে চলেছো সামনে। যত সাবস্ক্রাইব তোমরা করবে, তত আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাব এবং অনেক অনেক তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো লাস্ট কোয়েশ্চেন, চলো আজকে এটা দিয়ে শেষ করা যাক। ভারতে বাস্তুবিদ্যার জনক কাকে বলা হয়? তো ইকোলজির জনক কে ছিল? প্রথমে রাইটার, তাই তো, মানে সেটা পৃথিবীর। আর এখানে বলছে ভারতে বাস্তুবিদ্যার জনক কে? এটা হবে রামদেও মিশ্র, রামদেও মিশ্র, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবে। তো আজকে এই অবধি থাকলো। পরের দিন তোমাদের বাসস্থানের এমসিকিউ সলভ করানো হবে। গুড নাইট।